আসসালামু আলাইকুম। বিদ্যাবাইচের আজকের এই লেকচারে জীববিজ্ঞান নবম দশম শ্রেণী চ্যাপ্টার 3 কোষ বিভাজনের বাকি অংশটুকু পড়ানো হবে। তো টপিকগুলো হলো মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব। সহজ সহজ টপিক আজকে। তো মাইটোসিসের গুরুত্ব, এই জিনিসটা কেন দরকার পরিবেশে? নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম যখন মাইটোসিস কোষ বিভাজিত হয় তখন নিউক্লিয়াসের সমবিভাজন ঘটে। যেমন নিউক্লিয়াসে যদি 2 সেট ক্রোমোজোম থাকে তো অপত্য কোষেও 2 সেট ক্রোমোজোমই থাকবে, যেহেতু একবার বিভাজিত হয়, দুবার বিভাজিত হয় না। আর সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। এখানে সাইটোপ্লাজমের অঙ্গাণুর সমবন্টন হয়, দ্যাটস ওয়াই। বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি এবং এককোষী জীবের সংখ্যা বৃদ্ধি। বহুকোষী জীব যেমন মানুষ, আমরা শিশু থেকে একটা পূর্ণবয়স্ক মানুষে পরিণত হই, ঠিক এভাবেই দৈহিক বৃদ্ধি, আমরা ছোট থেকে বড় হই এভাবেই। দেহকোষের বিভাজন, আর দেহকোষের বিভাজন কোন প্রক্রিয়ায় ঘটে? মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে। আর এককোষী জীবের সংখ্যা বৃদ্ধি, এটাও কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। যেমন হলো গিয়ে নিম্ন শ্রেণীর প্রাণী বা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, এদের কিন্তু অযৌন জনন যেটা, এটা কিন্তু মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। কারণ এখানে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা সেম থাকে। অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা ও গুণাগুণ মাতৃকোষের সমান। যেহেতু ক্রোমোজোমের এখানে একই কথা, যে ক্রোমোজোম সংখ্যা সেম, দ্যাটস ওয়াই অপত্য কোষ আর মাতৃকোষের গুণাগুণও সেম থাকে। অঙ্গজ প্রজনন, জনন কোষের সংখ্যা বৃদ্ধি। অঙ্গজ প্রজনন যেমন দেখো যে এক গাছের ডাল আরেক গাছে লাগিয়ে দেওয়া হয় এবং সেই গাছটার ডাল ইভেনচুয়ালি জোড়া লেগে যায়। তো এই জিনিসটা কিভাবে হয়? অঙ্গজ প্রজনন এভাবেই হয়, যে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসটা হয়ে থাকে। আর জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এখানে দেখো খেয়াল করবে যে জনন কোষ সৃষ্টি না, জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এই প্রক্রিয়াটা হয় মাইটোসিস প্রক্রিয়ায়। ক্ষতস্থান পূরণ, তোমরা দেখো তোমাদের হাত কেটে গেলে এই যে হাত কেটে গেলে তোমার ওই জায়গাটা আস্তে আস্তে পূরণ হয়ে যায় বা সমান হয়ে যায়। কেন হয়ে যায়? এই মাইটোসিসের কোষ বিভাজন, দৈহিক কোষ মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয় এবং ক্ষতস্থানটা পূরণ করে দেয়। সেম থিওরি যাবে উদ্ভিদের বেলাও। তারপরে যে সকল কোষের আয়ুষ্কাল নির্দিষ্ট, তাদের সংখ্যা বৃদ্ধি করে। মানে আমাদের দেহে কিছু কোষ আছে যারা নির্দিষ্ট কাজ করে তারা মৃত্যুবরণ করে বা মরে যায়। সে সকল কোষ যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট, একটা সময় পর সে কোষগুলো বিনষ্ট হয়ে যায়, সে সকল কোষ যদি বিভাজিত না হয় তাহলে ওই কোষগুলো আমাদের দেহ থেকে একসময় বিলীন হয়ে যাবে। তো ওই কাজ স্টপ হয়ে যাবে, আমরা ওসব রোগে ভুগবো। ওই অভাবে যে রোগগুলো হবে সেই রোগে আমরা সাফার করব। তো ওই কোষগুলো যেমন রক্তকণিকা, এই কোষগুলো কিভাবে বিভাজিত হয়? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তাদের সংখ্যাটা বজায় রাখে বা বৃদ্ধি করে। জীবজগতের গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীলতা বজায় রাখে। জীবজগতের গুণগত বৈশিষ্ট্য যেমন আমাদের দুটো হাত, দুটা পা, একটা মাথা, দুটো চোখ এরকম আছে, বা মানে এক হাত ছোট থেকে আরেক হাত বড় হয়ে যাচ্ছে, এরকম তো হচ্ছে না। এটা সব মানে পুরা ভারসাম্যটা রক্ষা করে এই কোষ বিভাজন, এই মাইটোসিস প্রক্রিয়া। আবার এখানে দেখো একটা ছোট ফ্ল আছে, যেমন অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে প্রাণঘাতী টিউমার সৃষ্টি হয়, যার ফলে ক্যান্সার হয়। যেমন হিউম্যান প্যাপিলোমা, এই জিনিসটা আমাদের কোষ বিভাজনে যে প্রোটিনটার মাধ্যমে আমাদের কোষ বিভাজনের সূচনা হয়, সেই প্রোটিনটা ওই স্থানচ্যুত করার ফলে দেখা যায় যে অনিয়ন্ত্রিতভাবে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে, সো টিউমারের সৃষ্টি হয়। আর টিউমার যখন প্রাণঘাতী হয়ে যায় তখন আমাদের দেহে ক্যান্সার হয়। তো এটাই ছিল মাইটোসিসের একটা ফ্ল আর কি। তো পরের টপিকে আমরা চলে যাই। টপিক 2, মিওসিস বা মিওসিসের পরিচয়। এই জিনিসটা কেমন? মিওসিস, এক চক্রে নিউক্লিয়াস 2 বার বিভাজিত হয়। আমরা মাইটোসিসের বেলায় পড়ে আসছি যে নিউক্লিয়াস
একবার বিভাজিত হয়, কিন্তু এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়। এর ফলে দেখা যায় যে কোষ ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মাতৃকোষ থেকে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর এই কোষ বিভাজনে দেখো একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, এখানে চক্র 2টা। হ্যাঁ, দ্যাটস ওয়াই বলছে যে এক চক্রে দুইবার নিউক্লিয়াস বিভাজিত হয়, পরের চক্রে নিউক্লিয়াসটা একবার মাত্র বিভাজিত হবে। তো এখানে একটা কোষ থেকে মাতৃকোষ থেকে 2 সেট মনে করো ক্রোমোজোম বিভাজিত হয়, যেখানে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, ফলে এন। আবার এই আপত্য কোষ বিভাজিত হয়ে আবার এখানে আবার সমবিভাজন ঘটে। এই বিভাজনটা আবার এই যে সেকেন্ড চক্রটা আবার কিছুটা মাইটোসিস কোষ বিভাজনের মতন, কারণ এখানে ক্রোমোজোম সংখ্যাটা সেম থাকে। এর আরেক নাম হ্রাসমূলক বিভাজন। আমরা মাইটোসিসের বেলায় পড়ে আসছি যে এটা সমীকরণিক বিভাজন, কিন্তু এই বেলায় আমরা পড়বো এটা মিওসিসটা কি হ্রাসমূলক বিভাজন। সমীকরণিক বিভাজন মাইটোসিসকে বলা হয়েছিল কারণ হলো কি ওখানে ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, কিন্তু এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, 2 সেট থেকে 1 সেটে চলে আসতেছে, মানে হ্রাস পাচ্ছে। দ্যাটস ওয়াই এই কোষ বিভাজনটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। প্রথম বিভাজনকে প্রথম মিওটিক বা মিওসিস 1 এবং দ্বিতীয় মিওটিক বা মিওসিস 2 বলা হয়। এই যে বিভাজনটা হলো এটা প্রথম বিভাজন, যেটাকে বলবো আমরা মিওসিস 1 বা প্রথম মিওটিক। আবার এই যে বিভাজনটা হলো এই বিভাজনটাকে আমরা কি বলবো, দ্বিতীয় মিওটিক বা মিওসিস 2। এখন দেখো মিওসিসের গুরুত্ব, এই কোষ বিভাজনটা কেন লাগবে আমাদের। মাইটোসিসের বেলায় পড়ে আসছি, এখন আমরা মিওসিসের বেলায় দেখি কি গুরুত্ব। বংশবৃদ্ধি প্রক্রিয়ায় ক্রোমোজোমের সংখ্যা বজায় রাখে। তুমি মনে করতে পারো যেখানে ক্রোমোজোম সংখ্যা যেহেতু হ্রাস পাইতেছে, তাহলে ক্রোমোজোমের সংখ্যা আমরা কিভাবে বজায় রাখবো এই মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে। এখন দেখো যখন জনন কোষ, এখানে দেখো একটা পয়েন্ট যে মিওসিসের মাধ্যমে জনন কোষ সৃষ্টি করে। এই আমরা মাইটোসিসের বেলায় পড়ে আসছি জনন কোষের সংখ্যা বৃদ্ধি, কিন্তু এখানে জনন কোষের সৃষ্টি, মানে মিওসিসের মাধ্যমে জনন কোষ সৃষ্টি হয়। যেমন এটা হলো ডিপ্লয়েড কোষ, মিওসিসের মাধ্যমে জিনিসটা হ্যাপ্লয়েডে পরিণত হচ্ছে। এটা মনে করো পুং জনন কোষে, এটা মনে করো একটা মেল বডি থেকে এই জনন কোষ সৃষ্টি হয়, মনে করো এটা হলো পুং জনন কোষ। এটা ফিমেল বডি থেকে আসে, আবার 2 সেট থেকে হাফ হয়ে যায়, এক সেট। এটা হলো গিয়ে স্ত্রী জনন কোষ। হ্যাঁ, তো যখন এন আর এন দুটো মিলে, দুটি শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যখন একটা জাইগোট সৃষ্টি করে, এই জাইগোট সৃষ্টির সময় দেখো কি হয়, এই এন আর এই এন মিলে 2n, এটা জাইগোটের সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়? এই জাইগোটটাই হলো কি আমাদের প্রত্যেকটি প্রাণীর দেহ সৃষ্টি এই জাইগোট থেকেই হয়। এই জাইগোট একবার বিভাজিত হয়, দ্বিতীয়বার বিভাজিত হয়, ওই বিভাজনটা আবার মাইটোসিস বিভাজন, 1 থেকে 2টা, 2 থেকে 4টা, 4 থেকে 8, এইভাবে 4 থেকে 16টা, এভাবেই বিভাজনটা চলতে থাকে। একটা কোষ থেকে আমাদের এরকম দেহ সৃষ্টি হয়। হ্যাঁ, তো শুক্রাণু যেটা হলো পুংজনন কোষ, ওই শুক্রাণুটা থাকে হ্যাপ্লয়েড, এটা ডিপ্লয়েড, এটা হ্যাপ্লয়েড। আর এই হ্যাপ্লয়েড বা শুক্রাণু ডিম্বাণু মিলে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করে। জাইগোটে পূর্ণ সংখ্যক ক্রোমোজোম সংখ্যা পাওয়া যায়। দেখো আমরা এখানে কি দেখছি যে 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, যেটা হাফ হয়ে গেছে n, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, পুংজনন কোষ সৃষ্টি, আবার স্ত্রী জনন কোষ সৃষ্টি একইভাবে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, ওই দুইটি হ্যাপ্লয়েড মিলে আবার 2 সেট, ঠিক ওই মাতৃকোষ, এই মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম সংখ্যা আবার জাইগোটে ফেরত আসতেছে। তো এইটাকে কিভাবে ঘটতেছে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে। এই যে 2 সেট ক্রোমোজোম, 1 সেট মাতার কাছ থেকে 1 সেট পিতার কাছ থেকে আসতেছে, এর মাধ্যমে বংশ পরম্পরায় ওই বৈশিষ্ট্যগুলো, ওই ফ্যামিলির বৈশিষ্ট্যগুলো কি টিকে থাকে।
বাবার কাছ থেকে কিছু বৈশিষ্ট্য পাচ্ছে সন্তানটা, মার কাছ থেকে কিছু বৈশিষ্ট্য পাচ্ছে সন্তানটা। এভাবেই বংশ পরম্পরার মাধ্যমে তাদের বৈশিষ্ট্যগুলো এগিয়ে নিয়ে যায়। এর মাঝে আবার বৈচিত্র্যও দেখা যায়। এর মিওসিসের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো প্রাণী বৈচিত্র্য সৃষ্টি করা, বা মানে একটা প্রাণীর মধ্যে যত বৈচিত্র্য থাকবে ওই পরিবেশে টিকে থাকার সম্ভাবনাও সেই প্রাণীর বেশি থাকবে। কারণ মনে করো একটা প্রাণী ওই একটা পরিবেশের মধ্যে আবদ্ধ, সেই পরিবেশে সে খাপ খাওয়াই নিছে, দ্যাটস ওয়াই তাদের কোনো সমস্যা, এই প্রাণীর কোনো সমস্যা হচ্ছে না। এখন তাদের মধ্যে যদি ওই বৈচিত্র্যটা না সৃষ্টি হয়, দেখা যায় যে ওই প্রাণীর মধ্যে সীমিত কিছু বৈশিষ্ট্যই রয়ে যাবে। ওই প্রাণীকে যদি অন্য কোনো একটা ডিফারেন্ট পরিবেশে তুমি স্থানান্তর করো, সে অ্যাডাপ্টেশনে তার অনেক প্রবলেম হবে। আর এক পর্যায়ে এই অ্যাডাপ্টেশনে সে মানে পেরে না উঠে মারা যাবে বা বিলীন হয়ে যাবে, প্রাণীটা বিলীন হয়ে যাবে। দ্যাটস ওয়াই দেখা যায় যে প্রাণীর মধ্যে এই কোষ বিভাজন, একটা মাথার থেকেও এক সেট ক্রোমোজোম আসতেছে, পিতার থেকে এক সেট ক্রোমোজোম আসতেছে, এরকম ক্রোমোজোমের বিন্যাস বা এরকম ক্রোমোজোমের মিক্স আপের ফলে দেখা যায় নতুন নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় বা বৈচিত্র্য সৃষ্টি হয়। এর ফলে ওই প্রাণীটার নতুন নতুন পরিবেশে বেঁচে থাকার সম্ভাবনাটাও বেড়ে যায়। তো মিওসিস কোষ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। আর এই দুটো কোষ বিভাজনের ফলেই পরিবেশের ভারসাম্যটা এখনো রক্ষিত আছে। তো আজকের লেকচার এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছো তোমরা। বিদ্যাবাইচের সঙ্গেই থাকো। আল্লাহ হাফিজ।